দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক আজ আমরা কথা বলব সম্পূর্ণ নতুন একটি বিষয় এবং আকর্ষণীয় একটি বিষয় নিয়ে, যেটি হলো চিংড়ির খোসাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কিভাবে প্রিজারভেটিভ তৈরি করা যায়। আর এই নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ডক্টর মোবারক আহমেদ খান। স্যার আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন। শুরুতেই আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। স্যার যেই বিষয়টি বলছিলাম যে চিংড়ির খোসা থেকে কিভাবে প্রিজারভেটিভ তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে আপনি গবেষণা করেছেন এবং সেটির বাস্তবিক যে প্রতিফলন সেটিও আপনি ঘটিয়েছেন। তো পুরো বিষয়টি আজ আমরা জানবো এবং আপনার মাধ্যমে আসলে আমরা আমাদের দর্শকদেরও আজ জানাতে চাই। তো স্যার একটু প্রথমে বলবেন যে এই আইডিয়াটা কিভাবে আপনার মাথায় এলো, কিভাবে আপনি আসলে এই যাত্রাটা শুরু করেছিলেন? 2014 বা তার আগে যখন ফরমালিন নিয়ে এদেশে ফল, তারপরে মাছ, শাক, সবজির ভিতরে ভীষণভাবে ফরমালিন ব্যবহার শুরু হয়ে গেল। সেই ফরমালিনটা হলো খুবই খারাপ একটা জিনিস, বাট এটা কিন্তু একটা প্রিজারভেটিভ। এটা প্রিজারভেটিভ মেডিকেল স্যাম্পল রাখার জন্য প্রিজারভেটিভ হিসাবে ইউজ করা হয়। আপনার একটু অংশ কেটে নিয়েছে, টিউমার কেটে নিয়েছে, এটাকে 2 দিন পরে বায়োপসি করা হবে, যে সলিউশনের মধ্যে রাখা হয় সেইটা হলো ফরমালিন। এখন সেইটা কি করতেছিল আমাদের দেশের লোকেরা, এটা খাবারের মধ্যে মিশিয়ে দিচ্ছিল, কিন্তু ওটা প্রিজারভেটিভ, সেজন্য সে পচবে না, নষ্ট হবে না, এইটা ছিল তাদের আইডিয়া এবং তারা সাকসেসফুলি। কিন্তু এটা যে কতটা ক্ষতিকারক মানব দেহের জন্যে, খালি মানব দেহ এবং নেচারের জন্য অনেক ক্ষতিকারক, সেইটা নিয়ে যখন আমাদের সরকারের যখন জানতে পারলো যে এই জিনিসগুলো আমাদের খাওয়াচ্ছে ব্যবসায়ীরা, তখন সরকার একটু নড়েচড়ে বসলো, বললো যে এগুলি আমদানি বন্ধ করা হবে। এবং দেখা গেল যে রাজশাহী থেকে আম আসতেছে, গাবতলীর এখানে আসার পরে ট্রাক ধরে সমস্ত আমকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে বুট দিয়ে মিলিটারি বা পুলিশরা নষ্ট করে দিচ্ছে। আম তো ভুট্টের নিচে, পায়ের নিচে যাওয়ার কথা না, এটা খাবার জিনিস। তখন আমার মাথায় আসলো যে এরকম কিছু বিকল্প চিন্তা করা যায় কি না, যেটা ন্যাচারাল প্রিজারভেটিভ, প্রাকৃতিক থেকে নেওয়া যায়। তো আপনারা, আমি যে জিনিসটার কথা বলেছেন কাইটোসান, কাইটোসান আসলে একটা ভালো প্রিজারভেটিভ, ন্যাচারাল প্রিজারভেটিভ। এটা আমার আবিষ্কার না, এটা পৃথিবীতে কাইটোসান অনেক আগে থেকে আবিষ্কৃত হয়েছে, যেটা ব্যবহার করে খাবারে এবং অন্যান্য খাদ্যজাত দ্রব্যের উপরে প্রক্রিয়া করে, এটা প্রিজারভেটিভ হিসেবে কাজটা করে। কিন্তু আমরা চিন্তা করলাম যে এটা অনেক দামি একটা জিনিস, এক্সট্রাকশন প্রসেস থেকে আরম্ভ করে যে কোনোই নেচার থেকে যখন কোনো জিনিস আপনাকে এক্সট্রাক্ট করে আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে যাবেন, তখনই দেখা যায় এটার দাম অনেক বেড়ে যায়। সেই জন্য তখন মনে করলাম যে এটার সোর্স তো চিংড়ির খোসা, কাসিমের পিঠ, কাঁকড়ার খোসা, এর ভিতরে সবচেয়ে ভালো কাইটোসান পাওয়া যায়। চিংড়ির খোসা সে কাঁকড়ার কাইটোসানের দাম বেশি, তার চেয়ে কাসিমের পিঠে যে এটা কাইটোসান পাওয়া যায় হার্ড, এটার দাম আরও ভালো। তো এই চিন্তা করে তখন আমার মনে হলো যে চিংড়ির খোসা তো আমরা ফেলে দিচ্ছি, খালি ফেলেই দিচ্ছি না, আমার পরিবেশকেও ক্ষতি করতেছে এই চিংড়ির খোসাটা। এই চিন্তা করে তখন আমরা চিংড়ির খোসা থেকে অ্যাটমিক কমিশনে আমি তখন একটা ইনস্টিটিউটের ডাইরেক্টর মাত্র, তখন আমি কাজটা শুরু করি। এবং তখন আমি আমার ছাত্রছাত্রী বেশ কয়েকজন ছাত্র অ্যাট এ টাইম নিলাম, যে তোমাদের এমএসসি থিসিস হবে প্লাস এই কাজটা করো। একটা সম্পূর্ণ নতুন আইডিয়া, আপনি যেটা বলছেন নতুন আইডিয়া নিয়ে বাংলাদেশে এই কাজটা করতে পারবো, এটাই ছিল আমাদের কাছে একটা তখন একটা খুব চিন্তার বিষয়, পারবো কিনা। আমার ছাত্রছাত্রীরা এসে বলতে, স্যার কিছু তো হচ্ছে না। মানে স্যার বাধাটা ছিল কি? বাধাটাই ছিল, অতিক্রমই করতে পারছিলাম না যে কেমনি করে আমরা কাইটোসান চিংড়ির খোসা থেকে কেমিক্যালসটা বের করব। তো সেইখানে যে কাজটা আমরা করলাম, তখন দেখা যেত যে চিংড়ির খোসা বাজারে তো পাওয়া যায় না, বা ওই যে কারো বাসার থেকে, বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্ট থেকে আমরা চিংড়ির খোসাগুলি সংগ্রহ করে কাজটা শুরু করেছি। তারপরে আমরা প্রথমে আমরা কাইটোসান পেয়ে গেলাম, ঢাকার একটা ছাত্রী ও প্রথম এটা পেয়ে গেল, কাইটোসান হলো। তখন কাইটোসান তো বানালাম, কাইটোসান থেকে প্রিজারভেটিভ করতে হবে, সেটার প্রক্রিয়াজাত কেমনে করা হবে। তো সেই কাইটোসানটার প্রক্রিয়া কীভাবে করতে হয়, চিংড়ির খোসা আমরা নিয়ে আসি, ড্রাই খোসাটা এনে আমরা এই চিংড়ির খোসার মধ্যে কিছু প্রোটিন জাতীয় মাংস লেগে থাকে, এটাকে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বা খার দিয়ে এটাকে ওয়াশ করা হয়। আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়ে এটাকে ওয়াশ করতে হয়।
ওয়াশ করলে এর মধ্যে বালি এবং এই যে মাংসের অংশ এগুলি সব বেড়ে যায়, তখন চিংড়ির খোসাটা দেখতে একদম সাদা সুন্দর, একদম হোয়াইট, একটা ধবধবে ভাব হয়ে যায় এটা। তখন এটাকে আবার আমাদের ডিঅ্যাসিটাইলেশন বলে, এটাকে আবার একটা কেমিক্যালস দিয়ে আমরা এটাকে এই কাইটোসানটাকে আমরা ভেঙে কিটিনটাকে ভেঙে কাইটোসান বানাই। এখন কাইটোসান যখন আমরা আমাদের দেশীয় ফলের উপরে আমরা ব্যবহার শুরু করলাম, তখন দেখলাম যে না, আমাদের এটা কাজ করতেছে। স্যার, এই প্রক্রিয়াটা মোট কয় দিনের? এটা চিংড়ি খোসাটা আনলে 2 ঘন্টা হলো প্রথমে কাইটিন তৈরি করা, আর 3 ঘন্টা রিয়াকশন হলো কাইটোসান তৈরি করা। আচ্ছা, তাহলে মোট 5 ঘন্টা। এখন চিংড়ির খোসা আমার সাথে থাকলে 5-6 ঘন্টার মধ্যে আমার কাইটোসান হয়ে যাচ্ছে। কিন্তু দেখলাম যে এইভাবে যদি আমি কাইটোসান ইউজ করি, তাহলে আমার জিনিসের দাম অনেক বেশি পড়ে যাচ্ছে। ওই বিদেশে যেরকম হচ্ছে তাহলে তো হবে না। তখন আমরা আমাদের দিস ইজ আওয়ার রাইট মানে আইডিয়াস, যে আমাদের অ্যাটমিক কমিশনের গামা রেডিয়েশন আছে। গামা রেডিয়েশনের কাজটা হলো সে যত বড় চেইনগুলি কাইটোসান, এটা পলিমারাইজ থাকে, পলিস্যাকারাইড চেইন বলে এটাকে, সেই চেনটাকে ভাঙতে হয়। এটা অ্যামাইনো সুগার বলে, আবার সংক্ষেপে। সুগারের যেরকম আমাদের স্ট্রাকচার, কেমিস্ট্রির স্ট্রাকচার, এটার স্ট্রাকচার একই রকম, কিন্তু এর মধ্যে একটা অ্যামাইনো গ্রুপ আছে, NH2 গ্রুপ, যেটাকে অ্যামাইনো গ্রুপ বলে আমরা কেমিস্ট্রি ভাষায়। এই গ্রুপটাই হলো আসল গ্রুপ, যেটা আমাদের প্রিজারভেটিভ হিসাবে কাজ করে, মানে প্যাথোজেনিক বা মাইক্রোবায়াল এর মধ্যে আসতে দেয় না। তো এটা যখন আমি অনেকগুলি চেন ভেঙে ভেঙে ছোটো করে দিলাম, তখন নাইট্রোজেনের এই চেনগুলি আমি অনেক চেন পেলাম। তখন দেখা গেল যে এটাকে, আর কাইটোসান কিন্তু ওয়াটার সলিউবল না, তো সেইটাকে আমরা যখন এটাকে রেডিয়েশন দিয়ে দিলাম, তখন সে ওয়াটার সলিউবল হয়ে গেল। আচ্ছা, মলিকুলার ছোটো হয়ে গেল, ওয়াটার সলিউবল হচ্ছে। কারণ কাইটোসানকে নর্মাল ওয়াটার সলিউবল না, এটাকে একটা বিশেষ মিডিয়ার মধ্যে নিয়ে সলিউশন করতে হয়, একটা অ্যাসিড মিডিয়াম। তো সেটা আবার আমাদের জন্য, খাবারের জন্য ভালো না। সেই জন্যে আমরা এটাকে রেডিয়েশন দিয়ে এটাকে ছোটো করার পরে সে অটোমেটিক ওয়াটারে চলে গেল। তখন আমরা আমের উপরে, প্রথম আমাদের কাজটা ছিল আমের উপরে স্প্রে করে দেখলাম যে এটা আমার 20 থেকে 25 দিন পর্যন্ত টেবিলই থেকে যাচ্ছে, এ নষ্ট হচ্ছে না। এবং সেই সময় আমরা একটা হিসাব করে দেখলাম যে আমার 1 কেজি আমি 1 টাকার কাইটোসান হলে যথেষ্ট। তারপরে আমাদের পরে একটা প্রোগ্রাম আসলো সরকারের ইয়েতে, বিশেষ করে টাঙ্গাইলের ডিসি যিনি ছিলেন তখন, উনি বলল যে মধুপুরে এত আনারস হচ্ছে, সব আনারস তো এরা এই বিষ মিশিয়ে দিচ্ছে, মানুষ খাচ্ছে, তা আপনি এটা নিয়ে কিছু কাজ করতে পারেন নাকি? তখন ওই গভর্নেন্স ইনোভেশন ফান্ড বলে, GIU বলে, ইনোভেশন ইউনিট বলে, ওখান থেকে আমরা একটা ফান্ড পেলাম। সেটা আমার কিছু ছাত্ররা ওই জায়গায় কাজ করতো, ওরা এটা বললো যে স্যার এখান থেকে ফান্ড ম্যানেজ করা যাবে। তখন সেই ফান্ড নিয়ে আমরা মধুপুরে 3টা বছর, মানে 2.5 বছর, প্রায় 2 সিজন আমরা এই আনারসের উপরে কাজ করেছি। একদম ক্রাউন থেকে আরম্ভ করে বাড়তি হওয়া পর্যন্ত আমরা দেখেছি, পাকা পর্যন্ত। এটা এই কাইটোসান ইউজ করলে কোনো পচা নাই। আমি মধুপুরে যে মিটিং করলাম, ইউনো সাহেব এটার ব্যবস্থা করলেন, কৃষকদের নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলেন। সেখানে বোঝালাম, একজন কৃষক স্বতঃস্ফূর্তভাবে বলল যে আমার 2 বিঘা জমি আপনার এই এক্সপেরিমেন্টাল পটের জন্য দিয়ে দেবো আমি, এবং সেটাই আমরা সেখানে করলাম। কিন্তু মুশকিল হলো ওখানে কুড়াল, মানে ওই যেটা বেজির মতো দেখতে, ওরা এসে যেহেতু মিষ্টি খুব হচ্ছে, ওটা খেয়ে ফেলে। তারপর ওটাকে আমরা অন্যরকম জালে নেট দিয়ে দিলাম। তো এই হিসাবে যিনি চাষ করলেন, সে কী করলো যে আমার তো এত আনারস, এখন আমি কী করবো, এত বড় হয়েছে, এত মিষ্টি হয়েছে, কোনো পোকামাকড় নাই এর ভিতরে, তো এটা কী করবো এখন? তখন ওই ডিসি অফিস, টাঙ্গাইলের ডিসি অফিসের সামনে বিষমুক্ত কাইটোসানযুক্ত একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়ে, ও যেই আনারসটা 30 টাকায় বিক্রি হতো, সেই আনারসটা ও বিক্রি করে 60-70 টাকা বিক্রি শুরু করে দিল, এবং ওর লাভ হলো। এরপর আসলাম হল আমের উপরে, চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহীতে ডিসি সাহেবদের মাধ্যমে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। চাঁপাইনবাবগঞ্জে ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট, সেখানে গেছি। সেখান থেকে আমরা কাজ করে সব জায়গায় সফল এই কাইটোসানের এটা দেখিয়েছি। তারপরে স্ট্রবেরি লাইফ পড়তে 2 ঘন্টা, মানে 2 দিন তাও থাকে না আর কি। জাম, ব্ল্যাকবেরি যেটা আমরা খাই, এর সব কিছুর উপর আমরা কাইটোসানটা ইউজ করে, যখন এটা আমি একটা নিউজ হলো যে এই কাজটা হচ্ছে, তখন সরকারের থেকে এটা বলা হলো যে এটাকে কীভাবে কমার্শিয়ালাইজেশন করা যায়, এবং আমরা
সবজির উপরেও দেওয়া শুরু করলাম। আমাদের সবজি, ফুলকপি, সিজনাল সবজি যা আছে, টমেটো, বিশেষ করে টমেটোর উপরে, টমেটো তাড়াতাড়ি পচে যায়, এর উপরে দেওয়া শুরু করলাম। তো এগুলি সাকসেস হওয়ার পরে সরকারের দৃষ্টি আকর্ষিত হলো এবং সরকার তখন একটা স্টিয়ারিং কমিটি করে দিল বড়, সব শিল্প মন্ত্রণালয়, তারপরে রিলেটেড মন্ত্রণালয়দের নিয়ে আর কি এটা কমিটি করে দিল যে এটা আসলে আমি যে বলতেছি এটা আসলেই প্রক্রিয়াজাত হচ্ছে কিনা এবং এটা বিষমুক্ত হচ্ছে কিনা, না এর থেকে কোনো সাইড এফেক্ট আসতেছে। এই ধরনের ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, জাহাঙ্গীরনগরের, এরকম সব জায়গা থেকে বিসিএসআইয়ের, এদেরকে নিয়ে একটা কমিটি করে দেওয়া হলো এবং সেই কমিটিতেও সেই প্রতিবেদন সহ আমি এটা বড় সেমিনারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম যে হ্যাঁ, এটা আসলে এটা ভালো জিনিস তৈরি হয়েছে, এটা আমাদের দেশীয় সম্পদ। এবং আমরা চলন বিল, যেটা আর কি রাজশাহীর দিকে, এখানে মাছের যে মৎস্য চাষ আছে ওখানে আমরা মাছের উপরে দিয়েছি এবং আমরা একটা প্রক্রিয়া করে দিলাম যে ওই জেলেরা বা যারা মাছ বিক্রি করে ওরা কিছুক্ষণ পরপর পানি ছিটিয়ে দিচ্ছে আর কি। তো ওইটার মধ্যে আমরা কাইটোসান সলিউশন করেছিলাম যে এটা দিয়ে যদি তুমি দাও তাহলে এটা লাইফ টাইমটা বাড়বে, পচবে না। আচ্ছা স্যার, আমরা যতটুকু শুনলাম যে আপনি আনারস, আম, স্ট্রবেরি, মাছ অনেক কিছুর উপরই এটি পরীক্ষা করে দেখেছেন, তখন নিশ্চয় আপনারা সফল হয়েছিলেন। জি, আসলে পরবর্তীতে কি সেটা বাণিজ্যিকভাবে শুরু করা গিয়েছিল? যদি না যায় আসলে কেন যায়নি সেটার কারণটা আমরা একটু জানতে চাবো। একজন বিজ্ঞানী কিন্তু ল্যাবে সব জিনিস তৈরি করে জি। এবং সে তার দায়িত্বটা হলো, এবং মিডিয়াতে প্রচুর, তখন আমি অনেক টেলিভিশনে অনেক সাক্ষাৎকার অনেক জায়গায় দিয়েছি। এটা হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং একটা আবিষ্কার ছিল ওই সময়, ফরমালিনের বিকল্প আর কি। নিশ্চয়। গভর্নমেন্ট বন্ধ করে দিল যে ফরমালিন আমদানি করা যাবে না আনলেস আনটিল মেডিকেল পারপাস ছাড়া। তখন তারা নাম দিয়ে ফর্মালডিহাইড নাম দিয়ে আরম্ভ করলো, অন্য অন্য নামে মেটাফর্মালডিহাইড, এইভাবে জিনিস আমদানি করতো আর কি। তো এইটা নিয়ে যখন কমিটি হলো, লাস্ট সেমিনারটা হলো তখনকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ওখানে ওনার মুখ্য সচিবের উপস্থিতিতে এটা মিটিং হলো। তখন দায়িত্ব দেওয়া হলো এটাকে কমার্শিয়ালাইজ করার জন্য বিসিআইসিকে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনকে বলা হলো। এবং সেই ক্ষেত্রে আমি একটা প্রজেক্ট প্রপোজাল দিলাম যে এটা করতে আপাতত 10 কোটি টাকার মতো একটা, দেখেন 10 কোটি টাকার মতো টাকা হলে আমি এটাকে বাণিজ্যিকভাবে মানে পাইলট স্কেল হিসাবে আমাদের এটা করা সম্ভব। তখন কথা উঠছিল যে এত চিংড়ির খোসা আছে কি না। আমি বলছি আমাদের যে চিংড়ির খোসা আছে সবটুকু যদি আমরা, তখন চাইনিজরা কী করতো, দাঁতন দিয়ে দিত, চিংড়ির চার্জ যারা করে ওদেরকে অগ্রিম টাকা দিয়ে দিত যে তোমার যা চিংড়ির খোসা হয় সব আমি নিয়ে নেব। কারণ ওরা জানে যে কাইটোসান আছে, ওরা ড্রাই করে পাউডার বানিয়ে চায়না নিয়ে যেত। ওখান থেকে আমরা আবার কাইটোসান কিনে আনতাম, কি করে 2000 টাকা কেজি। মানে বাংলাদেশ থেকে সেটা চিংড়ির খোসা নিয়ে যায় আবার ওরা পাঠাতে হতো, ওরা আবার কাইটোসান বানিয়ে আমাদের দেশে। আচ্ছা আচ্ছা, এটা ছিল। তো সেই জায়গায় বিসিআইসিতে দায়িত্ব দেওয়া হলো। আমি কয়েকটা সচিব যিনি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি, তাদের সাথে মিটিং করেছি, ওখানে সেমিনার দিয়েছি। তারপরে ওরা চিন্তা করলো যে ওই সীতাকুণ্ডে, চট্টগ্রাম যদি ওখান থেকে হয় তাহলে আমরা চকরিয়ার থেকে আমরা চিংড়ি খোসা এনে এই কাজটা শুরু করতে পারবো। সেই জায়গা আমি ভিজিট করেছি, তাদের সব কিছু করেছি, কিন্তু আলটিমেটলি কাজটি হয় নাই আর কি, বিসিআইসি আর করে নাই। এর পিছনে কী কারণ আমি আর জানি না। আমার বিজ্ঞানী হিসাবে আমি সফল করেছি, কিন্তু আমার যে কাজটা হয়েছে আমি প্যাটেন্ট করে ফেলছি। এটা দিয়ে আমার একটা প্যাটেন্ট হয়ে আছে যে এটা করা যায়। এবং এটার পৃথিবীতে এতটাই সমাদৃত যে আগে যারা কাইটোসান ব্যবহার করতো তারা কিন্তু ফুল কাইটোসানটা, আর আমি ইরিডিয়েট কাইটোসান দিয়েতে আমাদের কস্ট এফেক্টিভ হচ্ছে। এবং এটা প্রমাণিত হয়েছে যে এটা কোনো বিষক্রিয়া তৈরি করে না। এবং যেহেতু চিংড়ি খোসা আমরা সবসময় খাইয়ে ফেলতেছি ভর্তা বানিয়ে, সেইটার থেকে এটা তৈরি, এর মধ্যে খারাপ কোনো কেমিক্যালস আমরা মেশাচ্ছি না। ফলে হচ্ছে কি, এটা যা তৈরি হচ্ছে সব কিছুই প্রাকৃতিক। এটা ছিল কাইটোসানের মূল কাহিনী। এবং এটার থেকে আমরা বাংলাদেশের বহু রকম খাদ্য এবং ইয়েতে আর কি আমরা ব্যবহার করেছি। শুধু আমার এটা না, অন্যান্য ফুড প্রিজারভেটিভ যার কোম্পানি তাদের কিছু দিয়েছি, কিন্তু তারা যখন আমার কাছে বেশি পরিমাণ চেয়েছে আমি তো দিতে পারি নাই। আর এটার কস্ট খুবই কম, মানে একটা ছোট্ট দুইটা কী বলে যে ড্রাম করে তার মধ্যেই এটা শুধু ওটা প্রসেস করা সম্ভব।
শুধু দরকারটা হলো গামা রেডিয়েশন দেয়া। আরেকটি প্রশ্ন আপনাকে করব, সেটি হলো আমরা নর্মাল যে প্রিজারভেটিভগুলো বাজারে দেখছি সেটার উৎপাদন ব্যয় আর চিংড়ির খোসা থেকে যেই প্রিজারভেটিভটা আপনি উৎপাদন করেছেন এবং সেটি প্রয়োগও করেছেন, সেটির উৎপাদন ব্যয় কি কাছাকাছি নাকি সেটি আরও বাড়বে? আসলে বাজারে যে প্রিজারভেটিভ পাওয়া যায় সেটা উৎপাদন এদেশে হয় না, আমরা বাইরের থেকে আমদানি করি। এটা প্রথম হলো যে আমার ফরেন কারেন্সি ব্যয় হচ্ছে এবং আমি বিষ কিনে আনছি। আমার অর্জিত কষ্টের টাকা দিয়ে আমি বিষ কিনে আনতেছি আমার খাবারকে প্রিজারভেটিভ, কিন্তু খাবারকে প্রিজারভেটিভ না করলেও তো চলবে না। আপনার রাজশাহীতে নবাবগঞ্জে 1 ট্রাক আম নিয়ে আসলেন, ঢাকা আস্তে আস্তে যেমন অর্ধেক পচে গেছে। যেমন মধুপুর থেকে আমি যখন কাইটোসানের কাজটা বাদ হয়ে গেল তখন আমি ইউনো সাহেবের একদিন টেলিফোন দিয়ে বললাম যে আমার জন্য কটা বিষমুক্ত আনারস পাঠান না। সেটা আমার বাসা আস্তে আস্তে দেখে গেলাম যে অর্ধেক পচে গেছে। তার মানে এটা থাকবে না। তারপর আপনার প্রিজারভেটিভ, কৃষককে বাঁচাতে হলে প্রিজারভেটিভ লাগবেই। এখন বাজারে যে প্রিজারভেটিভটা পাওয়া যায় সেই প্রিজারভেটিভটা ওয়েল মাত্রায়, যদি আমার জানা মাত্রায় যদি ইউজ করা হয় তাহলে যতটা ক্ষতি আমরা আশঙ্কা করি সেই আশঙ্কা আমাদের নাই। কিন্তু আমরা কি করি, একদম বালতির মধ্যে ঢেলে দিলাম আর কি, যাতে বেশিক্ষণ টিকে থাকে এই জন্য। সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। সেই জন্য ওটা ক্ষতিকারক দিক দিলেও আমার চিংড়ির খোসা, আমরা যেহেতু এত পরিমাণে আমরা চিংড়ির খোসা উৎপাদিত হচ্ছে দিন দিন, আমাদের এই হোয়াইট ডলার বলে চিংড়ির এক্সপোর্টের মানিটাকে, তো সেই জায়গাতে আমাদের দিন দিনই দেখা যায় যে চিংড়ির উৎপাদনও বাড়তেছে, আমাদের ফরেন কারেন্সি আর্নিংও বাড়তেছে। দ্যাট মিন্স আমার খোসাও উৎপাদনও বাড়তেছে। সেই জায়গাগুলি যদি আমরা নিতে পারি তাহলে আমাদের চিংড়ির খোসা এটা প্রসেস করা খুবই কম কস্ট। আমাদের বাজারে শুধু অ্যালকালি সোডিয়াম হাইড্রক্সাইড যেটা পাওয়া যায় এই ধরনের কেমিক্যালস লাগে, আর তাছাড়া খুবই কম দামি কেমিক্যালস লাগে যেটা খুবই পরিমাণ কম আর কি। তাহলে স্যার এটা যেহেতু সরকারিভাবে আসলে উৎপাদনে যায়নি, বেসরকারি কোনো উদ্যোক্তা কি পারেন? আমার কাছে বেসরকারি উদ্যোক্তারা এসেছে, যেহেতু প্যাটেন্ট করা আছে, কিন্তু সেই ক্ষেত্রে হয়েছে কি, বেসরকারি উদ্যোক্তা আমাদের দেশের একটা, আমি আগেও বলেছি যে বাংলাদেশের বিজ্ঞানী কিছু আবিষ্কার করছে সেটা বাজারে আসবে, সেটা বাংলাদেশের লোকে বিশ্বাস করে না যে এটা আসলে কি ভালো হয়েছে কিনা, বিশ্বাস পায় না। বিশ্বস্ততার জায়গা আছে, 2-4টা লোক আসছে, তাদের আমি নিয়ে তাদের জায়গা দেখিয়ে আসছি কোথার থেকে মেশিন বানানো যাবে দেখেছি, কিন্তু আলটিমেটলি তারা কেন করে না আমি জানি না। কিন্তু এটা তো কাইটোসান তো পরীক্ষিত, আমার এই জায়গাটা কিন্তু আমার আবিষ্কার না। আমার আবিষ্কারটা হলো যে আমার দেশীয় পদ্ধতি থেকে আমি আমার দেশীয় জিনিস থেকে আমি এটা তৈরি করছি, এটা ছিল আমার আবিষ্কারের দিকটা আর কি। এবং গামা রেডিয়েশন দিয়ে এটা মলিকুলারটা ভেঙে দিয়ে এটাকে খুব কম খরচে নিয়ে আসা ছিল এটা। এবং সেই দিক বিবেচনা করলে অবশ্যই আমি মনে করি আমার দেশীয় সম্পদ থেকে আমি যেটা আহরণ করব অবশ্যই দাম কম হবে, আমার কোনো ফরেন কারেন্সি লাগবে না। আচ্ছা স্যার, আরেকটি বিষয় আপনি মাত্র বললেন যে বাংলাদেশের মানুষই আসলে বিশ্বাস করতে চায় না যে বাংলাদেশের কোনো বিজ্ঞানী কিছু আবিষ্কার করলো সেটি আমাদের জন্য ভালো কিছু হবে। আসলে এই যে অবিশ্বাসের জায়গা, এইটি কেন তৈরি হলো স্যার? এই বিষয়ে আপনার কি মত? আসলে এটার ব্যাখ্যাটা খুব সহজভাবে বলা মুশকিল, তারপরে আমি বলি। ধরেন কৃষি গবেষণা, ধান রাইস ইনস্টিটিউট, তারা যা আবিষ্কার করছে তারা কিন্তু বিশ্বাস করছে, কারণ তারা অনেক ভ্যারাইটি তৈরি করছে অনেক, এবং সেটা ওপেন তারা ফিল্ডে ট্রাই করে মানুষের চোখের সামনে নিয়ে আসছে। কিছু কিছু গবেষণা আছে যে ইমিডিয়েটলি চোখের সামনে দেখানো যায় না, সেই জায়গাটা থেকে হলো এই বিশ্বস্ততার জায়গাটা একটু অভাব আছে। আর তাছাড়া আমাদের দেশে বসে কাজ করে ভালো কিছু কমার্শিয়াল পর্যায়ে নেওয়া, এই জায়গাটাও কিন্তু আমরা অনেক ঘাটতেছি। এটা শুধু আমি আমার দেশে এন্টারপ্রেনার দোষ দেব না, দোষটা বিজ্ঞানীদেরও আছে। আমরা সেই জায়গা পর্যন্ত আস্থা অর্জন করতে পারি নাই যাতে আমাদেরকে বিশ্বাস করতে পারে। এটাও আমাদের বিজ্ঞানীদের ড্রব্যাক আছে বলে আমি স্বীকার করব। জি স্যার, যে আমাদের দেশীয় যে আবিষ্কারগুলো সেগুলো আলোর মুখ দেখতে আসলে সরকারি পর্যায় থেকে আসলে সরকারের কোন কোন জায়গা থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? বিদেশে এরকম একটা সংস্থা থাকে মাঝামাঝি, তারা কি করে বিভিন্ন ল্যাবরেটরি, বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা দেখে যে কোনটা যেতে পারে, কমার্শিয়াল ভ্যালু আছে বা প্যাটেন্ট হয়েছে, এইটা নিয়ে তারা করে কি তখন সরকারের কাছে প্লেস করে, সরকারের কাছে প্লেস করুক বা নিজেদের উদ্যোক্তাদের কাছে প্লেস করে। হ্যাঁ, তারা কি ব্রোকারি করে। আমার আবিষ্কারটা তারা কাউকে আমাকে একটা ইনভেস্টর জোগাড় করে দিল, তাদের সাথে লিঙ্ক করে দিল, তাদের মাধ্যমে তারা কিছু দুই পক্ষেতে টাকা, এটা জার্মানিতে বা অন্যান্য বিভিন্ন দেশে, উন্নত দেশে এই সংস্থাটা আছে, মিডিয়া হিসেবে কাজ করে।
তা আমাদের দেশে এই সংস্থাগুলি নাই, এবং এই জায়গাটা বুঝতেও পারে না যে হ্যাঁ এমন আবিষ্কার করছে, এটাকে কোনো জায়গায় একটা নিয়ে যাবে। কারণ আমি তো সবার এন্টারপ্রেনার খুঁজতে পারি না। আমি পেপারে, টেলিভিশন আপনাদের মাধ্যমে যেটুকু জানাইছি, তারা যেটা দুই একজন আসছে শিক্ষিত লোক বা বিদেশ থেকে, আমার এই কাইটোসান কিন্তু একেবারে সুদূর জার্মানিতে, তারপরে আপনার কানাডা, এরা কিন্তু নিয়ে প্রমাণ করছে যে হ্যাঁ এটা তারা নিজেরা রেখেছে। কিন্তু যখন আমার কাছে বেশি পরিমাণ চাচ্ছে তখন তারা আমি দিতে পারছি না। ওই জায়গাটা হলো গ্যাপটা রয়ে গেছে আর কি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ধন্যবাদ। সাথে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন যে আমাদের দেশের বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান তিনি বলছিলেন যে কিভাবে আসলে চিংড়ির খোসাকে প্রক্রিয়াজাত করে প্রিজারভেটিভ তৈরি করা যায় এবং সেটি খুব কম দামেই আসলে বাণিজ্যিক পর্যায়ে নেওয়া সম্ভব। তবে আমরা দেখেছি যে বিভিন্ন সময় সরকারি উদ্যোগ গ্রহণ করা আর উদ্যোগ নেওয়া হলেও সেই উদ্যোগ আসলে আলোর মুখ দেখেনি। তবে বেসরকারি অনেকেই উদ্যোক্তা এসেছিলেন এই সেক্টরে কাজ করতে, পরবর্তীতে সেটিও আর হয়নি। তবে আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা আসলে এটি বলতে চাই যে যারা আসলে মনে করেন যে দেশীয় প্রযুক্তি দিয়ে নতুন কিছু করা সম্ভব, তারা অবশ্যই এই সেক্টরগুলোতে আসবেন এবং কাজ করবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অংশগ্রহণ বজায় রাখবেন। তো এই ছিল আমাদের আজকের এই আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।